ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 10 আমরা আবার ফিরে এসেছি অনলাইন ক্লাসে। আমরা জানি যে ক্লাসরুমে বসে পড়ানোর যে অভিজ্ঞতা বা যে আনন্দ, সেটা এই ডিজিটাল মাধ্যমে সম্ভব নয়। কিন্তু পরিস্থিতির শিকার আমরা সবাই। আগামী জুন মাসেও তোমরা শুনেছ স্কুল বন্ধ থাকবে, তাহলে আমাদের পড়াশুনো তো স্তব্ধ হয়ে যেতে পারে না। তাই আমরা আবার ডিজিটাল ক্লাসে ফিরে আসলাম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, দেখো আমি ডায়েরিতে লিখেছি, কনভার্সন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস টু ইনডাইরেক্ট স্পিচ। তার মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্যগুলিকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব বা পরিবর্তন করব। এর আগে তো আমি তোমাদের শিখিয়েছি কিভাবে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে, মানে যাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলি, সেগুলিকে কিভাবে পরিবর্তন করব। আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলিকে বা প্রশ্নবোধক বাক্যগুলিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার নিয়ম। প্রথমেই তোমাদের একটা কথা বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। ভাগটি আমি এখানে দেখাইনি, কারণ ক্লাসে অনেকবার বলেছি, তাও আরেকবার রিভিশন করছি। তোমরা ভিডিওটা এই কারণে মন দিয়ে শুনবে। দেখো, সাধারণভাবে যে প্রশ্নগুলো আমরা করে থাকি সেগুলো কিন্তু সব WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাই তো? যেমন সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। নেক্সট প্রশ্ন, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। ওয়্যার ডু ইউ স্টে। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, ওয়্যার ডু ইউ স্টে। তাহলে যে তিনটি প্রশ্ন করলাম, তোমরা বুঝতে পারলে সব কিছুই কিন্তু হোয়াট, হুইচ বা ওয়্যার দিয়ে শুরু। ইন আদার ওয়ার্ডস WH ওয়ার্ড দিয়ে শুরু। তাহলে প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলিকে আমরা কিভাবে পরিবর্তন করব। প্রথম নিয়মটা দেখো আমি লিখেছি, দ্য রিপোর্টিং ভার্ব ইজ জেনারেলি চেঞ্জড ইনটু ভার্বস লাইক আস্ক, এনকোয়ার অফ, এটসেট্রা। তার মানে কি, রিপোর্টিং ভার্ব সেড বা টোল্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটাকে কি লিখব? আস্ক লিখব, অথবা কি করব আমরা এনকোয়ার অফ দিয়ে শুরু করব। তাহলে আমরা কিছু মডেল দেখে ফেলি এখানে। দেখো, ডাইরেক্ট স্পিচে লেখা আছে হি সেড ওয়েন উইল ইউ গো টু স্কুল। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা সেড, রিপোর্টিং ভার্ব সেড, সেটাকে আমরা পরিবর্তন করলাম আস্কড। তাহলে হি আস্কড ওয়েন, যেমন ছিল WH দিয়ে শুরু, তাহলে আমি WH দিয়েই রাখলাম ওয়েন। এবারে আমার সাবজেক্ট ছিল ইউ, ইউ মানে আমাকে বলা হচ্ছে, তাহলে আমার প্রোনাউন চেঞ্জ হয়ে গেল আই। ওয়েন আই উইল, আগের দিনই আলোচনা করেছিলাম উইল থাকলে চেঞ্জ হবে উড। তাহলে হি আস্কড ওয়েন আই উড গো টু স্কুল। এবারে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, কোয়েশ্চেন যখন ছিল তখন কোয়েশ্চেন মার্ক ছিল। এবারে আমি যখন ইনডাইরেক্ট স্পিচে নিয়ে এসেছি তখন কিন্তু সেটা আর কোয়েশ্চেন রইল না, সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হলো। তাই এখানে আমি কোয়েশ্চেন মার্কের পরিবর্তে কিন্তু ফুল স্টপ দিয়েছি। এই ফুল স্টপটা কিন্তু ম্যান্ডেটরি, আবশ্যক, এটা দিতে ভুলে গেলে কিন্তু মার্কস পাবে না। এবারে আমরা পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি। আবার দেখো, হি সেড টু মি হাউ আর ইউ। খুব কমন কোয়েশ্চেন, আমরা প্রায়ই করে থাকি। আবার আমি চেঞ্জটা দেখাচ্ছি, সেড টু মি আছে, আমি এনকোয়ার্ড অফ করেছি।
এই জায়গাতে তোমরা আস্কড করলেও কোনো ভুল হতো না, তোমরা ইজিলি এখানে লিখতে পারতে আস্কড, এনকোয়ার্ডের জায়গায় আস্কড লিখলেও কোনো ভুল হতো না। তাহলে হি এনকোয়ার্ড হাউ। এবারে তোমরা প্রোনাউন আর ভার্বের চেঞ্জটা দেখো। আর তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স ওয়াজ, এবং ইউ তার মানে হয়ে গেল প্রোনাউন আই। হাউ আই ওয়াজ। এবারে একটা জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ক্লাসেও আমরা অনেকবার কোয়েশ্চেন করার সময় দেখেছি, কোয়েশ্চেন করার সময় আমাদের ভার্ব আগে থাকে এবং সাবজেক্ট পরে থাকে, কিন্তু আনসার লেখার সময় আমাদের সাবজেক্ট আগে থাকে, ভার্ব পরে যায়। তাই আমি হাউ ওয়াজ আই না করে কি লিখতে হবে, হাউ আই ওয়াজ, অর্থাৎ ভার্ব যাবে পরে এবং সাবজেক্ট এটা আগে আসবে। এবারে আমি রুল নাম্বার 2 এক্সপ্লেন করছি। এটা তো এর আগেরটা থেকেই বুঝতে পেরেছো, তাও আমি লিখে তোমাদের বোঝাচ্ছি। দ্য কমা, ইনভার্টেড কমা অ্যান্ড দ্য মার্ক অফ ইন্টারোগেশন আর অমিটেড। যেটা এই মুহূর্তে বললাম তোমাদের, অর্থাৎ কমা মানে রিপোর্টিং ভার্বের পরে যে কমা শুরু হয়েছে, কমা রয়েছে সেইটা, ইনভার্টেড কমা এবং ইন্টারোগেশন মার্ক বা যেটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন বলি, সেগুলি সব উঠে যাবে। এই নিয়মটাই আবার লেখা আছে। তাহলে আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। ডাইরেক্ট স্পিচে কি আছে, রাজু সেড টু গার্গি ওয়্যার ডু ইউ লিভ। তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো তাহলে। রাজু সেড টু গার্গি কিভাবে চেঞ্জ হবে, রাজু আস্কড গার্গি, ঠিক আছে। ওয়্যার যেরকম ছিল সেরকমই থাকবে। ওয়্যার ডু ইউ লিভ কি হবে, লিভ ভার্বটা পাস্ট টেন্সে হয়ে যাবে লিভড, আর ওয়্যার শি লিভড। রাজু আস্কড গার্গি ওয়্যার শি লিভড, ঠিক আছে। দেখো কমা উঠে গেছে, ইনভার্টেড কমা নেই এখানে, এবং কোয়েশ্চেন মার্কের পরিবর্তে আমরা লাস্ট কি দিয়েছি, ফুল স্টপ দিয়েছি। সেকেন্ড এক্সাম্পল, দ্য টিচার সেড টু দ্য বয়েজ, ওয়াই আর ইউ মেকিং আ নয়েজ। ঠিক আছে, আবার আমরা চেঞ্জটা করছি, তোমরাও করতে পারো। দ্য টিচার সেড টু দ্য বয়েজ, কী লিখবো আমরা এখানে, হ্যাঁ ঠিকই ধরেছ, দ্য টিচার আস্কড দ্য বয়েজ। ওয়াই যেরকম WH ওয়ার্ড দিয়ে শুরু করেছি সেরকমই থাকবে, ওয়াই। আর ইউ, ইউ আগে চলে আসবে। ইউ মানে এখানে কোন প্রোনাউনের কথা বলা হয়েছে, বয়েজ এদের কথা বলা হয়েছে, তাহলে এখানে ইউ হয়ে যাবে দে, ওয়াই দে। একই সঙ্গে এটা ভার্ব ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর মেকিং, আমার ভার্বটা কি হয়ে যাবে, একটা ঘর লাফিয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে, দে ওয়্যার মেকিং আ নয়েজ। তাহলে পুরো আনসারটা আমার কি দাঁড়াচ্ছে, দ্য টিচার সেড টু দ্য বয়েজ, ওয়াই আর ইউ মেকিং আ নয়েজ। আমি এটাকে লিখব, দ্য টিচার আস্কড দ্য বয়েজ ওয়াই দে ওয়্যার মেকিং আ নয়েজ। ওকে, আমরা তাহলে নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে আমি কি এক্সপ্লেন করেছি, খানিকক্ষণ আগেই যেটা বললাম যে স্ট্রাকচার অফ দ্য রিপোর্টেড স্পিচ। স্ট্রাকচার মানে যেভাবে আমরা ভার্ব সাবজেক্ট অবজেক্ট অ্যারেঞ্জমেন্টটা করি সেইটা আমরা পরিবর্তন করে থাকি। অর্থাৎ যেটা আমি তোমাদের আগে বুঝিয়েছিলাম সেটা এখানে নিয়মটা লিখেছি। কি বললাম, দ্য স্ট্রাকচার অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জ ফ্রম ইন্টারোগেটিভ ফর্ম টু অ্যাসার্টিভ ফর্ম। আবার বোঝাচ্ছি, ইন্টারোগেটিভ ফর্ম মানে প্রশ্নবোধক বাক্যে সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্টটা কী থাকে, প্রথমে ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে অবজেক্ট থাকে। আর সেটাই যখন অ্যাসার্টিভ ফর্ম হয়ে যায়
তখন সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্টটা কি থাকে, আগে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। একটু বুঝে নাও, যদি আমি সাবজেক্ট ভার্ব অবজেক্টে একটা নর্মাল সেন্টেন্স বলি, চিলড্রেন লাইক আইসক্রিম, তাহলে তোমরা বুঝতেই পারছো চিলড্রেন সাবজেক্ট হচ্ছে, লাইক হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হচ্ছে আইসক্রিম। কিন্তু সেটাকে যদি আমি কোয়েশ্চেন করতে চাই তাহলে আমি কিভাবে করব? আমার কোয়েশ্চেন হবে ডু চিলড্রেন লাইক আইসক্রিম। তাহলে আমার প্রথমে থাকবে ভার্ব ডু, তারপরে চিলড্রেন, তারপরে আরেকটা অক্সিলারি ভার্বের মধ্যে থাকবে লাইক আইসক্রিম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাই তখন প্রশ্নবোধক বাক্যটা বিবৃতিমূলক বাক্যে পরিবর্তিত করা হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ, প্রশ্নবোধক বাক্যকে বিবৃতিমূলক বাক্যে পরিবর্তিত করা হয়। এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। ডাইরেক্ট স্পিচ কি লেখা আছে? কমল সেড টু প্রতাপ, ওয়্যার উইল দ্য ম্যাচ বি প্লেড। ঠিক আছে, কমল সেড টু প্রতাপ, ওয়্যার উইল দ্য ম্যাচ বি প্লেড। ফিউচার টেন্সে আছে। তাহলে কমল সেড টু প্রতাপ আমরা লিখব কমল আস্কড প্রতাপ, ওয়্যার দ্য ম্যাচ, দেখো এখানে উইল ছিল, উইলটা কিসে পরিবর্তন হবে জানো তোমরা? উড। তাহলে ওয়্যার দ্য ম্যাচ উড বি প্লেড। ঠিক আছে, আমরা নেক্সটটায় আসছি। রীতা সেড টু তৃষা, তাহলে যখনই এই সেড টু আছে তোমরা কি করবে? এখানে সেড টু থেকে হয়ে যাবে আস্কড। তাহলে রীতা আস্কড তৃষা, আস্কডের পরে কিন্তু টু বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে রীতা সেড টু তৃষা, সেটা হয়ে যাবে রীতা আস্কড তৃষা। এবার আমি বাকিটা দেখছি। Why do you speak so rudely? Question, why do you speak so rudely? এখানে তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমে দেখো চেঞ্জগুলো কি হবে। why, why যেমন আছে সেরকমই থাকবে। do you, you মানে কার কথা বলা হচ্ছে? তৃষার কথা বলা হচ্ছে। তাহলে ইউ মানে শি হয়ে যাবে, এখানে প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে ইউ থেকে শি। এবং স্পিক কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স। কিসে পরিবর্তিত হয়ে যাবে? সিম্পল পাস্ট টেন্স। তার মানে স্পিক থেকে স্পোক। তাহলে আনসারটা কি হবে? রীতা আস্কড তৃষা ওয়াই শি স্পোক সো রুডলি। ঠিক আছে, তোমাদের মনে প্রশ্ন জাগবে কেন ডু কথাটা আমরা ব্যবহার করলাম না? আসলে ডু তো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, আমার মেন ভার্ব তো এখানে স্পিক, সেই জন্যে আমার ইনডাইরেক্ট স্পিচ করার সময় অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন হলো না। আমি এখানে শুধু মেন ভার্ব স্পিককে পাস্ট টেন্সের ফর্ম স্পোকে পরিবর্তিত করলাম। নেক্সট মডেলে আসছি। ঠিক আছে, নেক্সট মডেলটা হচ্ছে, এতক্ষণ আমরা দেখো যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম সবকটাই কিন্তু WH ছিল, কিন্তু তোমাদের আগেও বলেছি যে WH বাদ দিয়েও কিন্তু প্রশ্ন করা যায়। যেমন ধরো যে প্রশ্নটা তোমরা ক্লাসে ঢোকার সময় টিচারদের করো, মে আই কাম ইন, এখানে কিন্তু কোনো WH ওয়ার্ড ব্যবহার করা হয় না। এখানে কি দিয়ে করছো? একটা অক্সিলারি ভার্ব মে দিয়ে কোয়েশ্চেন করছো। তাহলে কোয়েশ্চেন হতে পারে দ্য কোয়েশ্চেন মে বিগিন উইথ অ্যান অক্সিলারি ভার্ব। এরকম আরও উদাহরণ আছে। আমরা বলতেই পারি ডু ইউ হ্যাভ আ রেড পেন। টিচার অনেক সময় তোমাদের কাছে জিজ্ঞেস করি আমরা, তোমাদের কাছে লাল কলম আছে? ইংলিশটা কী হবে? ডু ইউ হ্যাভ আ রেড পেন। তাহলে প্রশ্ন করছি উইথ অ্যান অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোয়েশ্চেন করে থাকি তাহলে আমার চেঞ্জটা কীরকম হবে? অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোয়েশ্চেন করে থাকি তাহলে প্রথমেই বলে দিচ্ছি, এই যে অক্সিলারি ভার্বটার পরিবর্তে আমরা ইফ
বা ওয়েদার ব্যবহার করব রিপোর্টেড স্পিচের ঠিক আগে। নিয়মটা বলছি, ইফ দ্য কোয়েশ্চেন বিগিনস উইথ অ্যান অক্সিলিয়ারি ভার্বস such as is, am, are, was, were, was, were, do, does, did, has, have, had, will, can, etc., then we use the conjunctions whether or if to introduce the reported speech. বাংলা করে বলছি, যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়, এখানে যে কটা ভার্ব দেখতে পাচ্ছ সব কটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন শুরু হয়, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করব না, আমরা ব্যবহার করব কি ব্যবহার করব, ইফ ইউজ করতে পারি আমরা, অথবা আমরা কি ব্যবহার করতে পারি, ওয়েদার। ইফ অথবা ওয়েদার দিয়ে আমরা ব্যবহার করব। আমি সচরাচর ইফটা প্রেফার করি, বিকজ ওয়েদার লিখতে গেলে অনেক সময় তোমরা স্পেলিং মিস্টেক করে ফেলো। স্পেলিং মিস্টেক করলে কিন্তু পুরো মার্কস চলে যাবে। সেই জন্যে আই উড অ্যাডভাইস গো ফর দ্য ইজি ওয়ান। ইফ শব্দটা সবার পরিচিত আছে, যদি, তাহলে ইফ শব্দটাই তোমরা ব্যবহার করবে। তাহলে আমরা এক্সাম্পলে আসি, ডাইরেক্ট স্পিচে, ঠিক আছে? রাম সেড টু শ্যাম, আর ইউ গোয়িং টু কলকাতা টুডে? দেখো, কোয়েশ্চেন করা হয়েছে, বাট দ্য কোয়েশ্চেন ডাজ নট বিগিন উইথ WH ওয়ার্ড। কোয়েশ্চেনটা এখানে কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, এটা শুরু হয়েছে একটা অক্সিলারি ভার্ব দিয়ে, আর দিয়ে। আমি চেঞ্জটা করছি, রাম আস্কড শ্যাম, এটা তো জানোই, সেড টু থেকে আস্কড হলো। এবারে আর, এই জায়গায় আমি ব্যবহার করলাম কি, ইফ। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ইফ। তাহলে ইফ, এবারে এখানে ছিল হচ্ছে হি, ইউ, তাই তো? এখানে ছিল ইউ মানে শ্যাম, তাহলে শ্যামের জায়গায় প্রোনাউনটা কি ব্যবহার করা হবে, হি। তাহলে ইফ হি ওয়াজ গোয়িং টু কলকাতা, টুডে ছিল, এর আগের লেসনেই বলেছি টুডেটা পরিবর্তিত হয়ে যাবে দ্যাট ডে। তাহলে পুরোটা আমার কি দাঁড়ালো, আমার ছিল রাম সেড টু শ্যাম, আমি করলাম রাম আস্কড শ্যাম, আর ছিল, সে জায়গায় আমি ইউজ করলাম ইফ। এখানে ছিল আর গোয়িং, দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ব্যবহার করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ গোয়িং টু কলকাতা। এবং লাস্ট চেঞ্জটা টুডে ছিল, আমি সে জায়গায় পরিবর্তিত করেছি দ্যাট ডে। তাহলে আমার আনসার হলো রাম আস্কড শ্যাম ইফ হি ওয়াজ গোয়িং টু কলকাতা দ্যাট ডে। মডেল নাম্বার 2, মুক্তা সেড টু দ্য টিচার। তোমাদের কোয়েশ্চেন দিয়ে করেছি, দেখো, মে আই কাম ইন, ঠিক আছে? তাহলে কি হবে, মুক্তা সেড টু দ্য টিচার, আমি করে দেবো মুক্তা আস্কড দ্য টিচার। এবারে বুঝতেই পারছো কি ব্যবহার করা হবে, ইফ অথবা ওয়েদার। আমি ওয়েদার দিইনি, আমি ইফ ব্যবহার করেছি, ইফ। আমি চেঞ্জ করব প্রোনাউন, আই। আই মানে কার কথা বলা হচ্ছে, মুক্তার কথা। তাহলে প্রোনাউন কি হয়ে যাবে, শি, ইফ শি। নেক্সট চেঞ্জটা দেখো, মে, মেয়ের পাস্ট টেন্সে কি দাঁড়াবে, মাইট। তাহলে মুক্তা আস্কড দ্য টিচার ইফ শি মাইট কাম ইন, ঠিক আছে? আবার বলছি, মুক্তা সেড টু দ্য টিচার, আমি সেড টুর পরিবর্তে লিখলাম আস্কড, মুক্তা আস্কড দ্য টিচার, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, আমি ইফ যোগ করলাম, ইফ। আই ছিল, আই মানে মুক্তা, প্রোনাউনে শি, ইফ শি মাইট কাম ইন, এবং ফুল স্টপ। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা একটুখানি জটিল বলে আজকে আর বেশি করাচ্ছি না। এনিওয়েজ, আরেকটু বুঝিয়ে দিই। তাহলে আমরা কি বললাম, when the question begins with words, তাহলে এই নিয়মটা আরেকবার রিভিশন করে নিচ্ছি আমরা। when the question begins with words who, whose, whom, what, which,
etc. No conjunction is used after the reporting verb. অর্থাৎ প্রথমেই যেটা বলেছিলাম WH দিয়ে যদি শুরু হয় প্রশ্ন তাহলে জাস্ট আ মিনিট WH দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে কিন্তু আমাদের ইফ বা ওয়েদার যোগ করার কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র যদি অক্সিলারি ভার্বগুলো দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলেই আমরা ইফ বা ওয়েদার দিয়ে কোয়েশ্চেন শুরু করব। তাহলে লাস্টে আমি আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দ্য টিচার সেড টু দ্য বয়েজ, ওয়াই ডু ইউ ডিস্টার্ব মি? ঠিক আছে, তোমরা করতেই পারবে এবার নিজেরা, তাও আমি একটু হিন্টস দিচ্ছি। তোমরা আমার উত্তরটা শোনার আগে নিজেরা চেষ্টা করবে। ঠিকই বুঝেছ, সেড টু জায়গায় হবে আস্কড। দ্য টিচার আস্কড দ্য বয়, তাই তো? ওয়াই ডু ইউ ডিস্টার্ব মি, তাহলে ওয়াই এটাই থাকবে। ডু ইউ মানে এখানে বয় সাবজেক্ট, তাহলে আমার প্রোনাউন হয়ে যাবে হি। ডিস্টার্ব আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা হয়ে যাবে ইডি যোগ হয়ে পাস্ট টেন্স হবে ডিস্টার্বড। আর মি মানে কাকে? মি মানে কিন্তু টিচার, তাহলে মির পরিবর্তে এখানে হয়ে যাবে হিম। তাহলে আনসারটা কি দাঁড়াবে? দ্য টিচার আস্কড দ্য বয় ওয়াই হি ডিস্টার্বড হিম। আমি আরও দুটো মডেল দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে। আনসারটাও দেওয়া আছে, কিন্তু আমি আই এম হোপিং যে তোমরা আনসারটা দেখবে না, আগে নিজেরা করার চেষ্টা করবে। I said to Mohan, what is your name? Mother said to me, where have you kept the mobile phone? ঠিক আছে, এই দুটোর আনসারটা দেয়া থাকলো, বাট তোমরা আনসারটা দেখবে না, আগে নিজেরা করবে, দেন আনসারটা মিলিয়ে নেবে। ওকে, আজকে তাহলে এইটুকুই থাকলো। আর এই চ্যাপ্টারটা আমরা এখনও কন্টিনিউ করব, কারণ এটা অনেক সাবডিভিশনসে রয়েছে। আজকে যেমন আমরা শিখলাম কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হয়। এরপরে কিন্তু আমাদের শিখতে হবে কমান্ড বা অর্ডার বা রিকোয়েস্ট, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলোকে আমরা বলি, এক্সক্লামেশনস, উইশেস, সেগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব। টিল দেন, গুড বাই। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। হ্যাপি ভিউইং, বিদিশাদি।